সেনাপ্রধানকে বলতে চাই, দিনে দুপুরে চিন্তাই হচ্ছে, দর্শন হচ্ছে। আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা? এদিকে সেনাপ্রধানের বার্তায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মোড় নিল। ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও রাজপথে নামে রীতিমতো ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে। এইবার ক্ষমতার হালটা কে ধরবে এবং ক্ষমতার চেয়ারে কে বসবে? ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গেছে দেশ থেকে। আপনি শিওর থাকেন এই নির্বাচনে ছাত্ররা যে প্রার্থী দিবে তাদের কারো যাওয়া থাকবে না। তখন দেখবেন ইউনূস ভাববে 1/11 এর সময় তিনি পার্টি করতে চাইছেন না। সরকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকোয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি থেকে ডরে প্যান ভিজা ফেলার দিন শেষ, বুঝছাও? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার বদলি করে নতুন ওয়ার্কার নিয়োগ করবে এরা, মানে এই চেষ্টা কিন্তু চালাচ্ছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিংবা আমাদের এই বাংলাদেশটাকে প্রতিনিয়ত কিভাবে মনে করেন পাকিস্তানের হাতে একটু একটু করে মনে করেন হাতে তুলে দেওয়া যায়, এই আপনার চেষ্টা কিন্তু চালাচ্ছে এই ধরনের সাইবার মনে করেন সন্ত্রাসীরা। হয়তো আসলে রাষ্ট্র চালানেন না, হয়তো ঘুষখোর হয়ে টাকা গুনতে পারবো আর কিচ্ছু পারবো না। দরজার তালা ভাঙা 20,000 টাকা নিয়ে গেছে। কার কাছে বিচার দেবো? দেশে তো আইনি নেই। নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আর কারোর কাছে বলি না। এই জন্যই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। প্রফেসর ইউনূসকে সরাইলে কি হবে? ইন্ডিয়ার কি লাভ হবে? এবং আমার কাছে খবর আছে কাল রাত অব্দি সেনাবাহিনী হেডকোয়ার্টারে ঢাকায়, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সমস্ত সেনাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। অনেক রাত অব্দি ওই বৈঠক হয়েছে এবং এই যে জমায়েতটা হবে, এই জমায়েতে সবার কাছে কিন্তু অস্ত্র থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার বদলি করে নতুন ওয়ার্কার নিয়োগ করবে এরা, মানে এই চেষ্টা কিন্তু চালাচ্ছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিংবা আমাদের এই বাংলাদেশটাকে প্রতিনিয়ত কিভাবে মনে করেন পাকিস্তানের হাতে একটু একটু করে মনে করেন হাতে তুলে দেওয়া যায়, এই আপনার চেষ্টা কিন্তু চালাচ্ছে এই ধরনের সাইবার মনে করেন সন্ত্রাসীরা। প্রতিনিয়ত বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, বাংলাদেশটাকে কিভাবে মনে করেন আপনার পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায়, বাংলাদেশটাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায়, যতটুকু চেষ্টা দরকার এর থেকেও যদি আপনার অন্য কিছু থাকে তারা কি এক্সট্রিম লেভেলের মনে করতেছে বর্তমান। শুনলেন তো তার কথা, যে তিনি নাকি কাউকে গণে না বা সুদে না। আমি আসলে শুদ্ধ ভাষায় বললাম, শুনছেন না? তিনি ওয়ার্কারকেও মনে করেন সুদে না। বুঝেন আপনি ওই কত বড় সন্ত্রাসী? মাত্র জুম্মার নামাজটা পড়ে আসলাম, তো নিজের মেজাজটাকে খুব মানে সত্যি কথা বলতেছি অনেক শক্তভাবে মনে করেন কন্ট্রোল করে রাখছি। চেষ্টা করবো পুরো ভিডিওটা এভাবে শেষ করার জন্য। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে তারা পদত্যাগ করায়া, পদত্যাগ না ভাই, তাকে সরাইয়া, এমন হতে পারে সেনাবাহিনীর প্রধানকে হত্যা পর্যন্ত করতে পারে, যেমনটা হত্যা করেছিল আপনার কি বলে ওই প্রেসিডেন্ট শহীদ জিয়াকে। ঠিক এমন ভাবে আপনার এই ওয়ার্কারকেও হত্যা করে তাদের প্ল্যান মোতাবেক, তাদের মনে করেন কল্পনা মোতাবেক, তাদের পছন্দ মোতাবেক একটা মনে করেন সেনাপ্রধান মনে করেন তারা নিয়োগ করবে। যে সেনাপ্রধান কাজ করবে বাংলাদেশের সংবিধানের আপনার বিরুদ্ধে, যে সেনাপ্রধানের কাজ হবে বাংলাদেশটাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায়, যে সেনাবাহিনী প্রধান কাজ করবে বাংলাদেশটাকে বা বাংলাদেশের জনগণকে কিভাবে পাকিস্তানের গোলাম বানানো যায়। তো আমি আমার বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি গোলামি নেবেন না আজাদি নেবেন? কোন আজাদি? যে আজাদি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার তিনি করে দিয়ে গেছিল, কোন আজাদি নেবেন? আমার প্রশ্নই আপনাদের কাছে। এখন আসুন, এই সন্ত্রাসী কিংবা আপনার এই মীর জাফর, আমি তাকে কি বলবো আসলে, আমার ভাষায় আসে না। এই জঙ্গির কথা শুনছেন যে তিনি কাউকে গণে না, তো তুই যদি কাউকে না গণো তুই দেশে আস নাকে? তুই দেশে আয়। আরে কি কমুরে ভাই, মান্দা কেন? তুই দেশে আয়, তুই দেশে আস নাকে? মেজাজটা কইছে কন্ট্রোল করুন, কিন্তু পারলাম না ভাই, সরি। তুই দেশে আয়, তুই দেশে আয়, কথা কও। তুই তো কাউকে গণস না, তুই বাংলাদেশের সেনাবাহিনীকে তুই মনে করে চেঞ্জ করবি? তোর বাপের ক্ষমতা, হ্যাঁ? তোর এত ক্ষমতা? আমরা যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করি,
আমরা যারা নাকি বাংলাদেশের সংবিধান ৭২ সংবিধানকে বিশ্বাস করি, ৭ মার্চের বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক যে ভাষণ, যে ভাষণের অনুপ্রেরণা পেয়ে আমরা এই সোনার বাংলাদেশটাকে পাই, হ্যাঁ তুই সবকিছু শেষ করে দিবি আর আমরা এটা হতে দিব? এত সোজা, এত ইজি না? তো তুই বহির্বিশ্ব থেকে একের পর এক একটা লেকচার মারতেছস, তুই দেশে আসুস না কে? এটা কো, তুই দেশে আয় বেটা। তুই তো দেশের জবর মনে কর বাল ছিল, তুই কি ওরা গণস না? তো বেশ ভালো কথা, তুই কাউরে গণস না, দ্যাট মিনস কি তুই হচ্ছে বাংলাদেশের গডফাদার। অতএব তুই দেশে আয়। কেমন দেখা যায় না, নৌকা আছে কিন্তু মাঝি নাই, হ্যাঁ মানে বাংলাদেশ আছে কিন্তু গডফাদার নাই। অতএব তুই আয়, দেশটা চালা, তুই আসুস না কেন? বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারও তো তোর, হ্যাঁ বুলডোজার পার্টি, অমুকে ধুমুক দেশ, তমুকে ধুমুক দেশ, অমুকের বাড়ি ভাঙতে হবে, তুমুকের বাড়ি ভাঙতে হবে। তুই মান দেখা, তুই দেশে আসুস না কেন? এরকম বাইনচোদ, সরি গাইস, সরি, তুই দেশে আয়, তুই দেশে আয়। দেশে তো এবার পারবি না, না দেশে তো এবার পারবি না, খালি পারবি মনে কর বহির্বিশ্ব থেকে এই ধরনের মনে কর বাংলাদেশটাকে কিভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল করা যায় সেই মনে কর চিন্তা ভাবনা। এখন আসুন আমরা ওয়ার্কারকে কিভাবে বাঁচাতে পারি, কিংবা ওয়ার্কারের যে পদটা প্রধানই যে আপনার সেনা প্রধানের যে পদটা, এটা কিভাবে বাঁচাতে পারি। এটার জন্য আমাদের সবাইকে একত্র হতে হবে। যারা নাকি বাংলাদেশটাকে আপনার পূর্ব পাকিস্তান বানাতে চায়, যারা নাকি বাংলাদেশটাকে আপনার তালেবান রাষ্ট্র বানাতে চায়, যারা নাকি বাংলাদেশটাকে আপনার বাংলাদেশের জনগণকে পাকিস্তানিদের আপনার পাউচাটা গোলাম বানাতে চায়, তাদের উদ্দেশ্যে বা সবাইকে আমাদের একতাপূর্ণতা হওয়াটা এই মুহূর্তে অনেক অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। এই সেনা প্রধান যদি সরে যায়, সরে যাবে রাষ্ট্রপতি, এটা 100%। সেনা প্রধান সরে গেলে রাষ্ট্রপতি সরে যাবে, রাষ্ট্রপতি সরে গেলে বাংলাদেশটা একদম 100 এর মনে করেন যদি 200% দেওয়া যায় ভাই, আমি ওইটাও দিতাম। একেবারে টোটালি পাকিস্তানের কি আপনার একদম দখলে চলে যাবে, টোটালি পাকিস্তানিরা কি কবজা করে নেবে। বর্তমান আমাদের বাংলাদেশের মনে করেন আনাচে কানাচে পাকিস্তানিদের হানাগোনা ভাই বেড়েই গেছে। তারা প্রতিনিয়ত মনে করেন আপনার ঘোরাফেরা করতেছে আমাদের সীমান্ত দিয়ে, বুঝেন আপনি? বা আপনার এই যে পাকিস্তানের যে মনে করেন কিছু ট্রাভেলার, কিছু ব্লগার বর্তমানে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে মনে করেন, বিশেষ করে তারা বর্ডার এলাকায় মনে করেন বেশি ঘুরতেছে। কেন ঘুরতেছে? এরা হচ্ছে সবচেয়ে বড় মনে করেন ক্রাইম করে। কারণ বর্ডারটা কিভাবে মনে করেন আটকায় আছে, বা বর্ডারের কি অবস্থা আমাদের বাংলাদেশের, কিভাবে তারা আক্রমণ করে পুনরায় পাকিস্তানকে মানে এই পূর্ব পাকিস্তানকে পুনরায় তারা উদ্ধার করতে পারবে, তারা মনে করেন এই ধরনের একটা চিন্তা ভাবনায় আছে। আর এই চিন্তা ভাবনার মাস্টার মানে হচ্ছে এই পিনাকি, এই জঙ্গিবাদী গোষ্ঠীরা। 100% ভাই, একদম 100%। তাই আমি বলতেছি এই জঙ্গিবাদীদের উৎখাত আমাদের এই বাংলার মাটি থেকে করতেই হবে, এছাড়া অন্য কোনো গতি নাই। আর আরেকটা কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের একতা হওয়াটা অত্যন্ত জরুরি। সেনা প্রধানকে আমাদেরকে বাঁচাতে হবে, যদি বাঁচাতে চান আপনার এই বাঙালিত্ব, যদি বাঁচাতে চান আমার এই বাংলাদেশকে, যদি বাঁচাতে চান শেখ মুজিবুর রহমানের করা এই বাংলাদেশকে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার করা এই বাংলাদেশটাকে, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আর হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে আমাদেরকে সেভ করতে হবে। এছাড়া আমাদের আর অন্য কোনো ভূমিকা নাই ভাই। এই জঙ্গিবাদীরা তারা আসলে কি বলবো, এরা হচ্ছে মনে করেন জামায়াতের মনে করেন হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। এই হুজুরে মনে করেন আপনার যেই বক্তব্য দেয়, আপনার এই জামাতের জঙ্গিবাদীরা ঠিক একই কাজ করে। বাংলাদেশের আপনার নির্ধারিত আপনার জঙ্গিবাদী গোষ্ঠীরা বর্তমান একই কাজ করতেছে। এই হয়ে গেছে বর্তমান ইমাম সাহেব আমাদের বাংলাদেশের। এই ইমাম সাহেব বাংলাদেশে বর্তমান যাই কইতাছে তাই হইতাছে। ইনি হয়ে গেছে বর্তমান ইমাম মাহিদি, আস্তাগফিরুল্লাহ, তুমি মাফ করো, ইনি জঙ্গিবাদীদের ইমাম মাহিদি হয়ে গেছে। দেখেন না, বহির্বিশ্ব থেকে আপনার অমুকে বাড়ি ভাঙতে হবে, তুমুকে বাড়ি ভাঙতে হবে, প্রতিনিয়ত এই ধরনের কর্মসূচি তারা দিয়েই যাচ্ছে। তো আমাদের এই বাংলাদেশটাকে যদি বাঁচাতে চান, বর্তমান আমাদেরকে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে আপনার এই সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনোভাবে যদি ভাই এই পদ থেকে তারা যদি সরাইতে পারে, বিশ্বাস করেন ভাই শেষ, বাংলাদেশ শেষ। বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগ, বাংলাদেশে থাকবে না বিএনপি, বাংলাদেশে থাকবে না 1971 সালের কোন মনে করেন স্মৃতি, একদম মুছাই ফেলে মনে করেন, একদম টোটালি আপনার ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি তারা টোটালি মনে করে শেষ করে দিবে। এই মুহূর্তে আমি যেটা মনে করি ভাই ব্যক্তিগতভাবে, আওয়ামী লীগ আর বিএনপিকে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিএনপির ভাইরা অনেকে হয়তো মনে করতেছে যে আমরা হয়তো ক্ষমতায় চলে আসছি, না ভাই, নেবার ভাই। এই কথা বা এই চিন্তা ভাবনাটা সবচেয়ে বড় ভুল ধারণা আপনাদের। বর্তমান আমাদের বাংলাদেশে যে অবস্থা ভাই, যদি আওয়ামী লীগ আর বিএনপি একতাপূর্ণতা না হন, না হলে ভাই শেষ, বাংলাদেশটা দফরফা হয়ে যাব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব, বাঙালির সার্বভৌমত্ব, আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে চান, বর্তমান এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমাদের দাঁড়াতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে ভাই। গত 16টা বছর ঠিক আছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীদের কারণে আপনার বিএনপির অনেক বড় বড় নেতাকর্মীদের আপনার বেহাল অবস্থা হয়ে গেছে, কিংবা দলটার নাজাহেল অবস্থা হয়ে গেছে। ভাই
ওই হিংসাটা আপাতত বাদ দিতে হবে। কেমন? ওই হিসাবটা পরেও করা যাবে, ওই হিসাব নিকাশ পরেও করা যাবে। কেমন? বর্তমান আমাদের প্রশ্ন হচ্ছে বাঙালিত্ব, বর্তমান আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের এই সার্বভৌমত্ব বাংলাদেশের, এটাকে রক্ষা করতে হবে। যেই জঙ্গিবাদীরা বাংলাদেশটাকে বর্তমান আপনার দখল করে আছে, এদের এগেনস্টে আমাদেরকে দাঁড়াতে হবে। 24 ঘন্টা হয়েছে, কাছাকাছি সময় 24 ঘন্টা হয়নি, জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, নতুন রাজনৈতিক দল। রুহুল কবির রিজভী তিনি অনেক খুশি হয়েছেন এই দলটা গঠন হওয়ার পরে। তিনি বলছেন যে ছাত্রদের শক্তি দেখে তিনি অভিভূত হয়েছেন। আমরা অভিভূত হয়েছি। আমরাও চাই গতানুগতিক ধারার রাজনৈতিক বন্দোবস্তের বাহিরে নতুন একটা বন্দোবস্ত, যেন পাবলিকের কাছে একাধিক অপশন থাকে ভোট দেওয়ার জন্য। ইভেন আমাদের যে বড় দলগুলো, তাদের মধ্যে একটা মেন্টালিটি তো আছেই, নৌকা অথবা বিএনপি, আর জোট হিসাবে জামাত আর জাতীয় পার্টি, বড় দলগুলোর কাঁধে যারা ভর করে হাঁটে, তাই না? তো এই দলগুলো এককভাবে ক্ষমতায় যাবে না, যাবে আওয়ামী লীগ, বিএনপি। এই জায়গাতে মানুষ আটকে গেছিল। আর বাকি যে কাঁধে ভর করা দলগুলা, তারাও যার যার সিস্টেম অনুযায়ী, লাভ ফায়দা অনুযায়ী, কখনো আওয়ামী লীগের কাঁধে ভর হয়েছে, কখনো বিএনপির কাঁধে ভর হয়েছে, আবার যারা আছে তারাও আবার কখনো কাঁধে নিছে, পরে ফাঁসিতেও ঝুলাইছে। এটার নাম রাজনীতি ভাই। তো এই অবস্থানে নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে, হওয়ার পরে দ্য ব্লুটুথ বা সার্জিস যে বক্তব্য দিয়েছে, এটা স্পষ্টত পারসেপশনাল এটা বিএনপিকে দেওয়া হয়েছে। কোনটা দেখেন, বড় রাজনৈতিক দলগুলো, এখন বড় রাজনৈতিক দল এই মুহূর্তে একটাই আছে, বিএনপি। জামাত না, আপনি জামাতে যা দেখেন তা না ভাই। জামাতে তারা রাগ হইতে পারেন, বাস্তবতা হচ্ছে আমার কথা, আমি কিন্তু নাহিদের কথাগুলোই বলি, আপনাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় কি বলা হচ্ছে ইমাম গণতন্ত্রের, কালকে মাসুদ বলছে। তো তিনি বলছেন যে এদেশে মানুষ এই ধরনের রাজনীতি, এই ধরনের সরকার মানুষ চায় না, তারা মধ্যপন্থী একটা অবস্থানে চায়। তো সেই জায়গা থেকে বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি। তিনি বলছেন বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে, তো ছোট দলকে এই মুহূর্তে ছাত্ররা, ওই যে একটা কবিতা আছে, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। জনগণ বলতেছে ছাত্রদের দলটা একটা বড় দল, ছাত্ররা বিনয় সহিত বলতেছে আমি ছোট, আমাকে রাস্তা দেন। ওই ট্রাকের পিছনে লেখা থাকে প্লিজ আমি ছোট, আমাকে মারবেন না, হ্যাঁ, এরকম টাইপেরই। তো সার্জিসের বক্তব্যটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয়, তবে ধীরে ধীরে তারা স্বৈরাচারে পরিণত হবে। কারা? বড় দলগুলা। গতকালকে তার যে বক্তব্য ছিল, তার বক্তব্য যে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি, কি করো, 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর যে স্বপ্ন দেখেছিলাম তা যেন ঐক্যবদ্ধ থেকে পূর্ণ করতে পারি। এখন সার্জিস বিএনপির স্বপ্ন সম্পর্কে জানে। 6ই আগস্ট সারা বাংলাদেশে বিএনপি বিজয় মিছিল দিয়ে ফেলছিল, 7ই আগস্ট নির্বাচন হবে, 8ই আগস্ট ডাইরেক্ট ক্ষমতায়। সার্জিস তো স্বপ্ন দেখছে অন্য কিছু, যে তারা একটা রাজনৈতিক দল করবে, এত সহজে সরকারের পতন হবে ভাবেও নাই। ইভেন তাদের অবস্থানটা তৈরি হয়ে গেছে। সো তারা স্বপ্ন দেখছে কি, সার্জিসের বক্তব্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্ট। এখন আমরা যদি ধরি যে ছাত্রদের যে দলটা, তারা মিউচুয়াল রেসপেক্টের জায়গায় কতটুকু রেসপেক্ট করে, অন্য বড় রাজনৈতিক দলগুলোকে করে না। অনেকে করেন, অনেকে কিন্তু করেন না। প্রবীণ রাজনীতিবিদ আমাদের বাংলাদেশে যারা আছেন, খারাপ আছেন, ভালো তো আছেন, সব যে খারাপ তাও তো না। তো বক্তব্য যখন আসে, গণহারে আসছে, বিএনপির পক্ষ থেকেও গেছে, ছাত্রদের পক্ষ থেকে আসছে, জামাতের পক্ষ থেকে আসে, ঘুরে ফেরে যে যার মতন, যার যার ক্যারেক্টার অনুযায়ী কথা বলেন। তিনি বলছেন যে আমরা যেন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানা কিংবা বিচারকের কাছে না যাই, খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে। এখন ভাই সার্জিস, আমরা সাংবাদিক ইলিয়াসকে বিশ্বাস করে অনেক লোক আছে, তো তিনি তো হান্নান মাসুদ, আপনাদের দলের যিনি এই মুহূর্তে একজন বড় নেতা, তারা নিয়ে লেখছেন যে মাসুদ তুমি ভালো হয়ে যাও। কারণ কি, বেঙ্গল গ্রুপের, সম্ভবত না জানি কোন গ্রুপের নামটা ভুল হইতে পারে, কোম্পানি নাম, যে একজনকে মুক্ত করার জন্য হান্নান মাসুদ নাকি ধানমন্ডি থানায় গিয়েছিল, ইলিয়াস ভাইয়ের স্ট্যাটাসটা এখনো আছে। তা আমি বরাবরই বলি কি, দেখেন আমরা ক্ষমতাকে প্রশ্ন করি, এটা আমাদের কাজ। এখানে যে আসে ক্ষমতায় আমাদের উপরে চড়াও হয়ে যায়, বা তাদের কর্মীরাও চড়াও হয়। তো এই কাজটা তো আপনাদের দলের মধ্যে আছে। সাংবাদিক ইলিয়াস যদি সত্যবাদী হয়ে থাকেন, এখন সাংবাদিক ইলিয়াস সত্য বলছে নাকি সার্জিসদের বক্তব্য, হান্নান মাসুদদের বক্তব্য সত্য, আপনারা কমেন্টে লিখতে পারেন। আর সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা হাত পেতে জনগণের কাছ থেকে ঘুষ নেবেন না,
প্রতিষ্ঠান সংস্কার সব রাজনৈতিক দলগুলো মিলে করতে হবে। তো তার এই যে বক্তব্য আমরা যদি দেখি, ফাইনালি এখানে মেইন কোটেড জায়গাটা হচ্ছে ছোটদেরকে এগুতে দিতে হবে। একটা শব্দ লাস্টে প্রয়োগ করে দিছে, কঠিন চাপ যেটাকে ফিল করানোর জন্য স্বৈরাচার। শেখ হাসিনার নামের আগে এখন এই টাইটেলটা ব্যবহৃত হয়, ফ্যাসিস্ট, স্বৈরাচার। এখন আগামী দিনগুলো কোন দলটা স্বৈরাচার হবে, কাকে ইঙ্গিত দিল সার্জিস? দৃশ্যত সবাই বোঝে ইঙ্গিতটা বিএনপির জন্য। বলে সার্জিস কি মুখ দিয়ে বলছে না, এখন আমরা আলোচনার খাতিরে বুঝা নেই আর কি, যে থাকে না মোটাটা, যে সালমান খানের একটা ছবি ছিল না, যে বড়াওয়ালা বড়া সুর হ্যাঁ সুর, হাতি কাহা হাতি, ও যে ছোটা চিটি এরকম আর কি। মানে আমরা ওই হিন্দি ছবি হালকা বুঝে গেছি, উর্দু ভাষীও চাই, হ্যাঁ সবই চাই, আবার ওই রকম ভাববেন না। তো আগামী দিনে জনাব তারেক রহমান যে কি পরিমাণ রাজনীতি বোঝেন আপনি দেখেন। আমি ইদানিং ওনার রাজনৈতিক বক্তব্যগুলোর ক্যালকুলেশন করি। আমার কাছে মনে হয়েছে যখন সরকার পতনের পর তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এইবারের নির্বাচনটা হবে পুলসিরাত পারের নির্বাচন। আমিও তখন ভাবছি, যদিও পারসেপশন ছিল 8-9 আগস্ট আমার ভিডিওটা আছে তো, তাই না, যে একটা রাজনৈতিক দল আসবে, বাট এতটা কনফিডেন্স ছিল না, কিন্তু মনে হয়েছে আমার ক্যালকুলেশনে। তবে তারেক রহমান আগেই বুঝে গেছিলেন যে সামথিং ডিফারেন্ট এখানে ঘটবে। বিএনপি কেন নির্বাচন চাইছে আমরা প্রথমে সবাই মনে করছি আরে কি ভাই ক্ষমতায় যাওয়ার লাগে, কিন্তু তারেক রহমানটা বুঝতেছিলেন এখানে এরকম একটা কিংস পার্টি টাইপ কিছু হয়ে যেতে পারে, ক্ষমতা বেহাত হয়ে যেতে পারে, তাদের ক্ষমতার রাস্তায় বাধা তৈরি হইতে পারে। দ্যাটস ওয়াই তিনি তখন থেকে বলে আসছিলেন। এখন আমরা যতটুকু বুঝি যে এই নির্বাচন আসলে পুলসেরাত পারের মতো হবে, যে কোনো কিছু ঘটতে পারে বিএনপির জন্য। জামাত সব দিকে ফায়দাবান হবে। শেখ হাসিনা ভারত চলে গেছেন, এখন ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, বৈষম্য বিরোধীরা, এবং তাদের সাপোর্ট করছে বিএনপি, জামাত সহ কিছু দল। এখন সবার অভিযোগ শেখ হাসিনা সরকার ভালো না। এখন শেখ হাসিনা সরকার ভালো নেই, ভালো না, কিন্তু তারা তো নাই এখন মাঠে। তো এখন দেশ ভালো থাকার কথা, কিন্তু দেশ কি ভালো আছে? এখন যদি দেশ ভালো থাকে, ভালো চলে, তাহলে সেনাপ্রধানকে কেন হুঁশিয়ারি উচ্চারণ করা লাগে? কারণ দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, নিজের হাতে আইন তুলে নিচ্ছে কেউ কেউ, এবং কারো কারো ধারণা সেনাপ্রধান যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি অনেকটা বিরক্ত হয়ে করেছেন, এবং পিলকানা হত্যাকাণ্ডের যে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণের যে অনুষ্ঠান হয়েছিল সেখানে তিনি সেনাপ্রধান এই বার্তা দেন রাজনীতিবিদদের। মূলত তিনি বলছিলেন যে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, পরে আবার বললেন না আপনি তো সাবধান করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে তিনি সাবধান করলেন কাকে করলেন? আওয়ামী লীগ তো মাঠে নাই, তাহলে রাজনৈতিক দলকে করলেন নাকি সরকারকে করলেন? অবশ্য সরকারকে না, কারণ তিনি তার বক্তব্যে ইউনূসের প্রশংসা করেছেন, পজিটিভ কথা বলেছেন ডক্টর ইউনূস নিয়ে। তাহলে বাকি থাকলো মাঠের রাজনীতিবিদ। সম্ভবত সাবধান পার্টি দুইটা, এক অতি বিপ্লবীরা যারা কথায় কথায় চোখ রাঙাচ্ছে, নিজের হাতে আইন তুলে নিচ্ছে, তৈরি করছে রাজনৈতিক অস্থিরতা, আর দ্বিতীয় হতে পারে বিএনপি, যারা এক জিকিরি করে যাচ্ছে নির্বাচন নির্বাচন, মানে আমাদের দেশে নির্বাচন ছাড়া আর কোনো সমস্যা নাই। ব্যাপারটা এইরকম, তারা অনেকটা নির্লজ্জের মতেই এই দাবি করেই যাচ্ছে। দেশে কি অন্য কোনো ইস্যু নাই? কথা হচ্ছে এই যে সাবধান যাদেরকে করলেন সাবধান পার্টি, তারা যেই হোক, তারা যদি রেড লাইন অতিক্রম করে তখন সেনাপ্রধান কি করবেন, কি করতে পারেন? কারণ তিনি বলছেন সতর্ক করে দিচ্ছি, মানে তোমরা যদি আবার করো তাহলে আমি ব্যবস্থা নিব। এখন তিনি কি ব্যবস্থা নিতে পারে? আমরা জানি যে তৃতীয় বিশ্বে সেনাবাহিনী খুবই শক্তিশালী, উন্নত বিশ্বে সেনাবাহিনীকে দেখাই যায় না তারা কোথায় আছে কোথায় থাকে, কিন্তু তৃতীয় বিশ্বে ব্যাপারটা উল্টো। বরং যারা রাজনীতি করেন, দেশ পরিচালনা করেন, তারা ওই চেক অ্যান্ড ব্যালেন্স, মানে সেনাবাহিনীকে হাতে রেখেই করা লাগে, নাইলে একটা পিছনে ডর থাকে যা কখন এসে আমাকে খেদায় দেয়। যদিও সেনা শাসন পৃথিবীতে এখন পপুলার না, তারপরও
তারা শক্তিশালী, তারা ইম্পর্টেন্ট। এখন সেনা প্রধান হুঁশিয়ার করে দিয়েছেন, এখন যদি রেড লাইন অতিক্রম করে তাহলে সেনা প্রধান কি করতে পারে? যারা অনেক বাড়াবাড়ি করবে সাইড লাইনে তাদেরকে বসিয়ে রাখতে পারেন, এটা হলো এক, মানে তাদের তখন আমও যাবে ছালাও যাবে। আর আরেকটা হতে পারে যে সোজা সেনা শাসন, মার্শাল ল, কিস্তিমাত, রাজা সামলাও। এখন আশা করি এই গ্রাউন্ড রাজনীতিবিদরা দয়া করে তৈরি করবেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন আপনারা। কারণ এই গত 6 মাসে আমরা যা দেখলাম, চোখ রাঙার আগে কেউ কাউরে বিশ্বাস করে না, কোনো অক্ষ নেই, এবং দেশের মানুষরা এফেক্টেড হচ্ছে। এবং বিশেষ করে বিএনপি, তারা চাঁদাবাজি বিভিন্ন কিছু করে, তারা বোঝা যাচ্ছে এখন ক্ষমতাটাই তাদের টার্গেট, আর কোন টার্গেট নাই। তো এখন সবকিছু মিলিয়ে ভিক্টিম হয়ে যাচ্ছে মানুষ, সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ বলতে শুরু করেছে যে আগেই তো ভালো ছিলাম, তাহলে শেখ হাসিনাকে বিদায় করে লাভ কি হলো? যাই হোক, আশা করি সবাই এটা বুঝবেন যে গণতন্ত্রের চর্চাটা যাতে অব্যাহত থাকে, সবাই যাতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, সবার অধিকার অটুট থাকে, এটাই বড় কথা। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মনে হচ্ছে যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর মাস, মার্চই হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের মাস। কারণ আমরা যদি দেখি যে বর্তমানে বাংলাদেশের যেই অভ্যন্তরীণ পলিটিক্স, লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, সে দুটো জিনিস যদি বিশ্লেষণ করি, তাহলে সবকিছু প্রত্যেকটি প্যারামিটার এবং ক্যাটাগরিতে বাংলাদেশ সবগুলো আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে আসছে। প্রথমত ইন্টারন্যাশনাল বিষয়টা একটু আলোচনা করে তারপরে লোকাল বিষয়টা আসছে। ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আমরা দেখি, তাহলে দেখব যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই মহাজন ইউনুসের একটা চমৎকার সম্পর্ক ছিল। কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, যার ফলে ইউনুস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে, আমরা দেখেছি কিভাবে 29 মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো, নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে পুরো প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল। ইউনুসের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ান বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে। দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু, সে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল, যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল, সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু। আর যার নেতৃত্বে কাজ করেছে ইউনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারে ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায়। এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার সম্পর্ক কি। নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কের চাইতে সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে, সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন। ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক। সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে, ইউনুসকে আর সাপোর্ট করছে না। ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসেবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনাই রয়ে গেছেন। তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে। এখন আসেন লোকাল পলিটিক্সে। লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন, আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে। কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক, যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন, এই রাজনীতিক টানটা অন্যদিকে যাবে না। কারণ এতদিন বিএনপি জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে। অনেকটা ছাত্রদের সাথে মিলেমিশে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল।
দেখেন 5ই আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন, যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করেন, একটু যদি চিন্তা করে দেখেন, 5ই আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, হেফাজত ইসলামিক দলগুলো, অন্যান্য দলগুলো সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য কাজ করেছে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করি, বিশ্লেষণ করি, দেখব যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে। বিএনপি একদিকে, ইসলামিক দলগুলো একদিকে, জামাত একদিকে, ছাত্ররা একদিকে এবং আরো কিছু অন্যান্য দল অন্যদিকে। তার মানে এদের মধ্যে স্পষ্টত বিভাজন হয়েছে। কিন্তু পক্ষান্তরে আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন লোকাল রাজনীতিতে, যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু, যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে বিভাজনটুকু ছিল, আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বগুলো মিটে যখন 32 নম্বর ভেঙে দেওয়া হলো, আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন আওয়ামী লীগের মধ্যে আর কোনো দ্বন্দ্ব, ঐক্য, বিভাজন নেই। সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরে আপনি যদি আরো বিষয় চিন্তা করেন যে বাংলাদেশে সেনাবাহিনী, যে সেনাবাহিনী 5ই আগস্ট আপনি যদি বলেন, যে আমি বলবো যে আমার ব্যক্তিগত বিশ্লেষণ, এটি দলের বিশ্লেষণ নয়, যে তাদেরকে সাপোর্ট করেছিল, ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল সেনাবাহিনী। কিন্তু আজকে গত এই সপ্তাহে, চলতি সপ্তাহে আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে যেটি দেখতে পেলাম, যে সেনাবাহিনী তাদের প্রতি অনেকটা বিরক্ত, তিক্ত, সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশটা তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে, আফগানিস্তানের মতো রাষ্ট্র হয়ে যাচ্ছে, বাংলাদেশ একটা দর্শনের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে, একটা ছিনতাইকারী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশের সিভিল সোসাইটি, সাংস্কৃতিক মনা, বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষকে কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে। আর সবার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে, আসলে এই দেশটার জন্য আসলে আওয়ামী লীগই ভালো ছিল। শেখ হাসিনা এই দেশটার অনেক উন্নয়ন করেছে, শেখ হাসিনা যা করেছে আসলে কেউ তা করতে পারেনি। যার ফলে এই বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন টার্নওভার যদি আপনি চিন্তা করেন, যে ইন্টারন্যাশনাল এবং লোকাল বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন এবং সেনাবাহিনীর সাম্প্রতিককালের বক্তব্য যদি বিশ্লেষণ করেন, আমি মনে করি মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস। মার্চে হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আরেকটি ঐতিহাসিক বিজয়ের মাস। মার্চে হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য 1 কোটি লোকের সংবর্ধনার মাস। আর সেটি হোক, আর সেই জন্য সবাই প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ, সেটি প্রত্যাশা করছি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদীর রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি, বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমরা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। দয়া করে জনগণের জন্য, জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না। আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে, যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো, সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার সামনে আমার আহত যোদ্ধারা,
আমার সামনে 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন। আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে। এই প্রত্যেক আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।